সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি চতুরাঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিংয়ের পক্ষ থেকে। এই মুহূর্তে যারা দেখছেন এবং শুনছেন সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। চতুরাঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিং, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, 19তম শিক্ষক নিবন্ধন চারু ও কারুকলা। আলোচ্য বিষয় বাংলাদেশের শিল্প ও শিল্পী কামরুল হাসান। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কামরুল হাসান সম্পর্কে, বাংলাদেশের একজন বিদ্রোহী চিত্রশিল্পী সম্পর্কে আমরা আজকের সম্পূর্ণ ক্লাসটিতে জানার চেষ্টা করব। যার অবদান শুধুমাত্র চিত্রকর্মে সীমাবদ্ধ তা নয়, যার অবদান মুক্তিযুদ্ধকে ঘিরে, যার অবদান সমাজ ব্যবস্থাকে ঘিরে, সবকিছু মিলেই তার চিত্রকর্মের মধ্যে এবং তার প্রতিবাদ করার যে মাধ্যম সেটিতে প্রতীয়মান হয়েছে। আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে, আমরা একের পর এক প্রশ্নে চলে যাব। আপনারা জানেন যে আমরা মূলত প্রশ্নগুলো যেভাবে সাজিয়েছি 19তম শিক্ষক নিবন্ধন চারু ও কারুকলার জন্য, সেটি হলো একটি প্রশ্ন থাকবে এবং তার ব্যাখ্যামূলক কিছু কথা থাকবে। আশা করা যায় এই যে প্রশ্ন সহ ব্যাখ্যা, এই বিষয়গুলো যদি সুন্দর করে আপনি পড়তে পারেন, আমরা এবার হয়তো আর বই বের করতে পারবো না চতুরাঙ্গের পক্ষ থেকে। আমরা এর পরবর্তী নিবন্ধনে হয়তো চতুরাঙ্গ থেকে আমরা একটা সুন্দর বই বের করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যেহেতু প্রথমবার, এই জন্য বই বের করাটা খুব কঠিন, আর আমার জনবলও কম, এই জন্য আমি এটা করতে পারছি না। তো সব মিলিয়ে আমি চেষ্টা করব আগামী বছর বা আগামী সার্কুলারে কত সুন্দর একটি বই প্রদান করার জন্য। ইতিমধ্যেই যারা আমাদের সাথে আছেন এবং সরাসরি দেখছেন এখন, সকলকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি। এবং যে কথাটি বলতে চাইছি সেটি হলো, চতুরঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিং এ ভর্তি চলছে 19তম চারুকলা শিক্ষার্থীদের জন্য বা 19তম চারুকলা নিবন্ধন প্রত্যাশী শিক্ষকদের জন্য। আহ এই কোর্সে সাধারণত আপনারা টোটাল পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত ক্লাস পাবেন এবং আহ, এখন পর্যন্ত কোর্স ফি রাখা হয়েছে 2050 টাকা এবং সার্কুলার হওয়ার পরে এই কোর্সের মূল্য ধার্য করা হবে 3500 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, চলুন আমরা শুরু করি। 3500 টাকা একটা চাকরির কাছে কিছুই নয়। যদি মনে করেন যে 3400 টাকা আপনার কাছে বা 500 টাকা অনেক বেশি টাকা, বা তাহলে হয়তো মানে দেখা যাচ্ছে আমাদের সিস্টেমটা এরকম। হ্যাঁ, মানে 3400 টাকা কিন্তু বা 500 টাকা কিন্তু একটা চাকরির কাছে কিছুই না। যদি আপনার এই কোর্সটা করে আপনি চাকরি অর্জন করতে পারেন, সেটা বড় বড় একটা ব্যাপার তৈরি হয়। আহ, কামরুল হাসান কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে কলকাতা। কামরুল হাসান 1921 সালের 2 ডিসেম্বর কলকাতায় 3 জিলা গুরুস্থান রোডে জন্মগ্রহণ করেছিলেন। তার পৈতৃক নিবাস নারেং, ও আচ্ছা, এখানে একটা বানানটা ভুল গিয়েছে। পৈতৃক নিবাস হচ্ছে নারেঙ্গা, উই গয়াকার হবে। ঠিক করে দেবো যে ভুলগুলো রয়েছে সেগুলোর মধ্যে, সে ভুলগুলো। নারেঙ্গা গ্রাম, এবং এটা হচ্ছে কালনা থানা। কালনা, কালনা থানার নারেঙ্গা গ্রাম। তার বাবা মোহাম্মদ হাসিম, মা মালিয়া খাতুন। একটা প্রশ্ন পড়লেন, এর মধ্যে একাধিক প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। তার জন্মসাল পেয়ে গেলেন, কোথায় পেয়ে গেলেন, পৈতৃক নিবাস কোথায় সেটা পেয়ে গেলেন, তার বাবা মায়ের নাম পেয়ে গেলেন। মানে প্রশ্ন পড়েছেন একটা, কিন্তু উত্তর পেয়েছেন মেলাগুলি। এরপরে আসুন, গ্রামীণ উকির দৃশ্য কোন চিত্রকর্ম? দেখুন, গ্রামীণ যে উকির যে দৃশ্যটা, কামরুল হাসান যে চিত্রকর্মগুলো রচনা করেছেন, যে চিত্রকর্মগুলো এঁকেছেন, সেই চিত্রকর্ম শুধু যে গ্রামের সাধারণ জীবনের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। এটি সাধারণত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রের ভালো মন্দ সবকিছু বিষয় নিয়ে কিন্তু ছবি অঙ্কন করেছেন।
তাকে আমরা বিদ্রোহী কবি বলছি, বিদ্রোহী চিত্রশিল্পী হিসেবে জানি। দেখুন, উখি, গ্রামীণ উখি দৃশ্য, তার মানে পরীক্ষা এমন আসবে যে এরকম আসতে পারে যে গ্রামীণ উখি দৃশ্য কোন চিত্রকর্ম, গ্রামীণ উখি যে দৃশ্যটা আপনি দেখেছেন সেটি কোন চিত্রকর্মকে বোঝানো হচ্ছে, যার সংক্ষেপে নাম হচ্ছে উকি। স্নানরত নারী, মা ও শিশু মাতৃত্ব, নৃত্যরত ময়ূর, ময়ূরের নৃত্য, নায়র, তারপর নৌকা চিত্র, দুই মুখ, দ্বৈততা, ময়ূর জলকে চলতি কন্যা, সরি, এটা হচ্ছে তিন কন্যা, এই জায়গাটা তিন কন্যা, তিন কন্যার চিত্র, পুষ্প নারী, ফুলের মতো নারী, পাখি, পাখির চিত্র, নিসর্গ ও নারী, প্রকৃতি ও নারী। নিসর্গ বলতে গেলে প্রকৃতিকে বোঝানো হয়েছে। ফসলের মাঠ, ফসলের ক্ষেত, নারীর মুখ, নারী মুখ আর নারীর মুখ একই কথা। এখানে কেমন সেটা বোঝানো হয়েছে। তো এখান থেকে প্রশ্ন এই যদি আসে তো ওইভাবে আসতে পারে। 3 নম্বর প্রশ্ন, কামরুল হাসান কোন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন? উত্তর হবে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছিলেন। বাংলাদেশের রাষ্ট্রীয়, দেখুন এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের কিছু কিছু জায়গাতে প্রিন্ট মিস্টেকের কারণে যেগুলো আমরা একটু টাইপিং মিস্টেকের কারণে এখানে কিছু কিছু জায়গায় ইয়াটা অন্তর্য হয়ে গিয়েছে। এটা আপনারা একটু নিজের মতো করে বুঝে নেবেন। বাংলাদেশের রাষ্ট্রীয় চিহ্ন ডিজাইন করেন কে? এটা হচ্ছে উত্তর হবে কামরুল হাসান। দেখুন, প্রশ্ন একটা পড়েছেন কিন্তু উত্তর কিন্তু অনেকগুলো পেয়ে যাচ্ছেন। দেখুন, শিল্পী কামরুল হাসানের জন্ম 2 ডিসেম্বর 1921 সালে, কলকাতা, ভারত। মৃত্যু হয়েছে 2 ফেব্রুয়ারি 1988 সালে, ঢাকা, সরি, ঢাকাতে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানেও ইয়ে হয়ে গেছে। কিছু কিছু জায়গাতে এই সমস্যাগুলো হয়েছে আর কি, হ্যাঁ, কিছু কিছু জায়গাতে হয়নি। কেন্দ্রীয়, আহ, কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করা হয়েছে তাকে। এবং বাংলাদেশের রাষ্ট্রীয়, হ্যাঁ, এখানে আবার ইয়েটা রাষ্ট্রীয় চিহ্ন বাংলাদেশ ব্যাংক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, লোগো ডিজাইন করেন। পুরস্কার পেয়েছেন প্রেসিডেন্ট গোল্ড মেডেল। পোস্টার, এই জানোয়ারদের হত্যা করতে হবে, পোস্টার তৈরি করেছেন তিনি, এই জানোয়ারদের হত্যা করতে হবে। মুক্তিযুদ্ধ ভিত্তিক দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, বেহায়ার খপ্পরে, এখানেও এটা কিন্তু ইয়ে হবে, এটা অন্তর্য হয়ে গেছে। বিশ্ব বেহায়ার খপ্পরে, এরশাদের বিরুদ্ধে রাজনৈতিক কার্টুন। তার শেষ ছবি তার তিন কন্যা নায়র চিত্রকর্ম অবলম্বনে, যুগোস্লাভিয়া সরকার। যুগোস্লাভিয়া বলতে বোঝানো হয়েছে সমাজতান্ত্রিক বা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে বোঝানো হয়েছে, বা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে, আহ, রাষ্ট্র ব্যবস্থাকে বা সরকার ব্যবস্থাকে বোঝানো হয়েছে। 1985 এবং বাংলাদেশের সরকার 1986 দুইটি স্মারক ডাক টিভিতে প্রকাশ করেন। 1965 ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাওয়ার্ড, 1979 একুশে পদক 1983। এরপরে, কামরুল হাসান কোন শতাব্দীর একজন বিখ্যাত শিল্পী ছিলেন? উত্তর হবে বিংশ শতাব্দী। এস এম সুলতান, কামরুল হাসান, জয়নুল আবেদিন সবাই হচ্ছে বিংশ শতাব্দীর চিত্রশিল্পী। কামরুল হাসান বিংশ শতাব্দীর একজন বিখ্যাত চিত্রশিল্পী। বাংলাদেশের পটুয়া বা লোকশিল্পী নামে তিনি পরিচিত। দেশ বিভাগের পর যে সকল শিল্পীকে আমরা বাংলাদেশ পূর্ব বাংলার প্রধান নায়কের ভূমিকায় পেয়েছি, তাদের মধ্যে বাংলার নিজস্ব ঐতিহ্য চেতনা, পরিমণ্ডল এবং তাদের প্রাণের আকুতি এবং ভাষার প্রতিফলনে সপ্রকাশ ছিল অত্যন্ত গভীর। এদের মধ্যে অন্যতম ছিলেন কামরুল হাসান। তাকে পটুয়া বলা হতো, অর্থাৎ তিনি পটচিত্র আঁকতেন। পটচিত্র বলতে, পট বলতে কাপড়, কাপড়ের উপরে প্লাস্টিক পেন্ট অথবা উপযোগী রং ব্যবহার করে যে চিত্রকর্ম করা হয় সেটি। পট সাধারণত 2 প্রকার, আপনারা জানেন। একটা হচ্ছে চৌকা পট, আর একটা হচ্ছে জড়ানো পট। আপনারা গাজীর পটের নাম শুনেছেন, কালীঘাটের পটচিত্রের নাম শুনেছেন,
তাই না? আচ্ছা। পটচিত্রের ক্লাস রয়েছে, পরবর্তীতে আপনারা তখন জানতে পারবেন। 6 নম্বর হচ্ছে কলকাতা মাদ্রাসার অ্যাংলো পার্সিয়ান বিভাগে পড়াশোনা করতেন কোন শিল্পী? এটা হবে কামরুল হাসান। ব্যাখ্যা বলা হচ্ছে কলকাতা মডেল স্কুলে, যেটা একটু মানে প্রিন্ট মিস্টেক আছে, আমার নামটা ঠিক মনে পড়ছে না, মডেল স্কুল বা ক্রমি মডেল স্কুল এরকম হবে। কলকাতা মডেল ক্রমি মডেল স্কুলে কলকাতা মাদ্রাসার অ্যাংলো পার্সিয়ান বিভাগে এবং পরবর্তীতে কলকাতা ইনস্টিটিউট অফ আর্টস এ পড়াশোনা করেন। এখানে একটা রেপ হবে, ওটা ঠিক করে নেবেন। 1947 তিনি ফাইন আর্টসে পাশ করেন। তারপরে 7 নম্বর, কামরুল হাসান বাংলাদেশ সরকারের তথ্য ও প্রচার বিভাগে শিল্প বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কত সালে? উত্তর হবে 1971 সাল। 1971-এ তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশ সরকারের তথ্য ও প্রচার বিভাগের শিল্প বিভাগের প্রধান হিসেবে কাজ করেছিলেন। সে কথা আমি আগেই বলেছি। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সমাজ ব্যবস্থার ক্ষেত্রে, গ্রামীণ জীবনের ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখেছেন চিত্রকর্মের মাধ্যমে। সেটা আপনারা একের পর এক দেখতেই পাচ্ছেন। 1948 থেকে 60 খ্রিস্টাব্দে তিনি ঢাকা চারুকলা ইনস্টিটিউটে শিক্ষকতা করেন এবং 1960 থেকে 78 খ্রিস্টাব্দে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের নকশা কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং 1947-এ তিনি ফাইন আর্টসে পাশ করেন। এটা এখানে দেওয়ার দরকার নেই, এটা কপি হয়ে চলে এসছে, এটা এখানে হবে না। চিত্রের কম্পোজিশন ছিল বৃত্তাকার কোন শিল্পীর? মানে চিত্রের কম্পোজিশন ছিল বৃত্তাকার। কম্পোজিশন মানে কি? সাজানো, তাই না? কম্পোজিশন অর্থ হচ্ছে সাজানো। অনেকগুলো অবজেক্টকে আপনি একটা সারফেসের উপরে বা যে গ্রাউন্ডে আপনি সাজাবেন, এটি হচ্ছে কম্পোজিশন। এই কম্পোজিশন করার জন্য তিনি কি করতেন? বৃত্তাকার শেপ ব্যবহার করতেন। দেখুন, আমাদের ব্যাখ্যায় যায়, দেখতে পাবো প্রত্যক্ষতা ও অনিবার্যতা ছিল তার ড্রয়িং এর প্রথম শর্ত। প্রত্যক্ষতা মানে কি? প্রত্যক্ষতা বলতে বোঝানো হয়েছে শিল্পী কোনো কিছু দেখতেন এবং প্রত্যক্ষ করতেন। এবং অনিবার্যতা অর্থাৎ তিনি যখন মনে করতেন যেটি অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, এই প্রত্যক্ষ তিনি যে লক্ষ্য করলেন যে এমন একটি ঘটনা ঘটেছে, সেটাকে সুন্দর করে উপস্থাপন করার ব্যাপার একটা তার মধ্যে ছিল। ঠিক যেমন বাংলাদেশের চিত্রশিল্পী এবং বাংলাদেশের, যাকে আমরা শিল্পাচার্য বলে থাকি, শিল্পাচার্য জয়নুল আবেদিন, উনিও কিন্তু দুর্ভিক্ষের চিত্রকর্ম এঁকে 1943-এ দুর্ভিক্ষের চিত্রকর্ম এঁকে সারা বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন। তিনি এমন একটি ঘটনাকে তুলে ধরার চেষ্টা করেছিলেন। এখানে কামরুল হোসেন কি করেছেন? প্রত্যক্ষতা এবং অনিবার্যতার দ্বারা তিনি দেশের গ্রামীণ জীবন, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, দেশের স্বাধীনতা সবকিছু নিয়েই কিন্তু ছবি এঁকেছেন। তাই বলা হচ্ছে প্রত্যক্ষতা ও অনিবার্যতা ছিল তার ড্রয়িং এর প্রথম শর্ত। চিত্রকর্মের লোক বৈশিষ্ট্য এবং লোকচিত্রের নানা উপকরণ ব্যবহার করেছেন। দেখবেন যে লোকজীবন, যে সহজ সরল জীবন গ্রাম বাংলার মানুষের, তিনি সেখানে সেই সকল বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করছেন। তিনি বহুমাত্রিকতা দ্বারা চিত্রে নির্মাণ করতেন। একটা চিত্র যখন তিনি আঁকতেন তখন সেই চিত্রকরণ বিভিন্ন ফর্ম, কালার কম্বিনেশন, পরিপ্রেক্ষিত, বিভিন্নতা বা বিশেষ করে ভিন্ন কিছু আনার চেষ্টা করতেন। তার প্রায় চিত্রে কম্পোজিশন ছিল বৃত্তাকার এবং চিত্রকর্মে পরিপ্রেক্ষিতের ব্যবহার লক্ষণীয়। পরিপ্রেক্ষিতটা কি? কাছের বস্তুকে ছোট দেখায় এবং দূরের বস্তুকে কাছের বস্তুকে বড় দেখায়, দূরের বস্তুকে ছোট দেখায়। এই যে দূরত্বের পার্থক্যের কারণে অবজেক্টের সাইজের বা আকারের যে পরিবর্তন ঘটে, এটাই হচ্ছে পরিপ্রেক্ষিত বা ইংরেজিতে যেটাকে বলে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ দুই প্রকার, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে এরিয়াল, একটা বায়বীয় আর একটা হচ্ছে রৈখিক। এটা আপনারা যখন পরিপ্রেক্ষিত সম্পর্কে পড়াশোনা করবেন বা আমরা শীট প্রদান করব তখন বিস্তারিত আলোচনা করব। সহজ সরল নকশা ব্যবহার করতেন। সংক্ষিপ্ত লাইন ব্যবহার করে বিষয়বস্তুকে ফুটিয়ে তুলতে চেষ্টা করতেন। সরল রেখা ও ফ্ল্যাট বর্ণবিন্যাস। বর্ণ মানে এখানে রংকে বোঝানো হয়েছে, বর্ণ মানে রং, এখানে একটু খেয়াল করে দিই, পাবলিক
বর্ণ বা রং বিন্যাস ব্যবহার করতেন এবং চিত্রাঙ্কনে পটচিত্রের ন্যায় উজ্জ্বল রং ব্যবহার করতেন। দেখুন পটচিত্রে কিন্তু উজ্জ্বল রং ব্যবহার করা হয়, মানে যাতে করে মানুষের চোখে পড়ে। দেখবেন পটচিত্রে যখন আঁকা হয় তখন টোটালটা বর্ডার দেওয়া হয়, মানে সাইডে যে আউটলাইন বলে যেটা, সেটা দেওয়া হয়। চিত্রকর্ম স্কেচের গতি চঞ্চল ও দর্শনে জীবিত। দেখুন রেখার যে গতি, এই গতি ছিল খুবই চঞ্চল। হ্যাঁ, আর্টসে অধ্যয়ন করেছিলেন। ও সরি, এই জায়গাটা মানে আবার অন্য একটা জায়গা থেকে কপি হয়ে এখানে চলে এসেছে। তারপরে দেখুন, তারপরে হচ্ছে বাউলের চিত্রকর্মটি কোন শিল্পীর আঁকা? বাউল চিত্রকর্ম, এটি হবে হচ্ছে কামরুল হাসান। চিত্রটি দেখেন, চিত্রটি ছিল এমন বাউল, এমন চিত্রকর্ম ছিল। সেই সময়, তৎকালীন সময়ে এইরকম চিত্র আঁকতে পারা কঠিন একটা বিষয় ছিল। এখন অনেক কাছে মনে হতে পারে কি এঁকেছে উল্টো পাল্টা, এরকম মনে হতে পারে, কিন্তু আমরাও পারি। কিন্তু হলুদ রং দিয়ে কিছু দাগ 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 দিয়ে ছেড়ে দিয়েছি। দেখুন এই যে লাইনগুলো, এই যে লাইনগুলো দেওয়া হয়েছে না, এই লাইনগুলো কিন্তু অতটা সহজ মনে করলে হবে না। এই যে লাইনগুলো দেওয়া হয়েছে না, এই লাইনগুলো অতটা সহজ মনে করলে হবে না। যে এক টানে যে পেশির যে ব্যাপারটা যে ফুটে উঠেছে, এটা কিন্তু আমরা হলে কি করতাম, ঘষে মেজে, তাই না? অনেকেই রয়েছে যারা ঘষে মেজে সব এরকম করি। উনি এক টানে যেটা দিয়েছেন, এটা একটা বড় দক্ষতার পরিচয়। ব্যাখ্যা, চিত্রকর্ম হচ্ছে বাউল। চিত্রকর্মে চিত্রটি তৈলচিত্রের ছিল। চিত্রে বাউলের দিকে তাকালেই কামরুলের পরিচিতি স্টাইল দেখা যায় এবং বাউলের মুখে ব্যবহৃত ফর্ম 1960-এ আঁকা সুফি প্রত্যাবর্তনের কথা মনে করিয়ে দেয়। এখানে উজ্জ্বল হলুদ, লাল মিশ্র নীল এবং সবুজের প্রাধান্য দেখা গেছে। সুখী প্রত্যাবর্তন অর্থাৎ নায়রের যে চিত্রকর্মটা দেখানো হয়েছে, এখানে দেখবেন যে ফর্ম, যে রং, যে টেক্সচার ব্যবহার করা হয়েছে, ঠিক তেমনি এই বাউল চিত্রকর্মে একই রকম টেক্সচার বা রং, লাইট কালার, হ্যাঁ, পটচিত্র যেরকম লাইট কালার ব্যবহার করা হয়, ঠিক তেমন লাইট কালার এখানে ব্যবহার করা হয়েছে। প্রতিবেশী চিত্রকর্মটি কোন শিল্পীর আঁকা? প্রতিবেশী চিত্রকর্মটি হচ্ছে কামরুল হাসানের আঁকা। চিত্রকর্ম প্রতিবেশী মাধ্যম ছিল তেল রং। প্রতিবেশী শীর্ষক ছবির মধ্যে তিনি মধ্যবিত্ত সমাজ পরিবেশ উপস্থাপন করেছেন। কামরুল হাসান আমি আগেও বলেছি, কামরুল হাসান সমাজ জীবন, গ্রামীণ জীবন, রাষ্ট্রীয় পরিচালনা, রাষ্ট্র ব্যবস্থা, আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে তিনি ছবি অঙ্কন করেছেন। তার মধ্যে মধ্যবিত্ত সমাজ পরিবেশ উপস্থাপন করেছেন। এটা পুরনো টাকার মধ্যবিত্ত সমাজ জীবনের একটা সুন্দরতার লেখন। প্রতিবেশী দুই বধূ দোতলার বারান্দায় দাঁড়িয়ে, এটা দড়িয়ে হয়ে গেছে, দাঁড়িয়ে কিছু সময়ের জন্য অবসর কাটাচ্ছেন। এরকম একটা ছবি, এটা আপনারা দেখে নেন। প্রতিবেশী। উকি কোন শিল্পীর চিত্রকর্ম? উকি চিত্রকর্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এর থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। উকি চিত্রকর্মটা আমরা কপি করে ওখানে নিয়ে দেই, তাহলে সুন্দর হবে। উকি চিত্রকর্ম, ওকে ওকে, এই যে পেয়ে গেছি। এটা হলো, মাঝখানে দিয়ে দিলাম। হুম, এবার আসুন, নিচের কোনটি কামরাজের চিত্র নয়? দেখুন এখানে একটা ব্যাপার, গণহত্যার আগে, গুনটানা, সংগ্রাম, কুকি, চারটি চিত্রকর্মের নাম দেওয়া আছে। এই ধরনের প্রশ্নগুলো ভুল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। এই ভুল হয় কোথায় জানেন? যে এই যে চিত্রকর্ম নয়, এই যে নয়টা তখন আর দেখা হয় না কোনটি কামরূপ চিত্রকর্ম, চট করে একটা দেখতে পেলাম মুখী, ওইটা টিক দিয়ে বসে থাকলাম। কিন্তু গণহত্যার আগে, গুনটানা, এগুলোও যে তার চিত্রকর্ম, এটাও কিন্তু সাধারণত আমরা অনেক সময় ভুলে যাই। সংগ্রাম, এখানে সংগ্রামটা হচ্ছে কার চিত্রকর্ম? নিশ্চয়ই আপনার মনে পড়ছে, সংগ্রাম চিত্রকর্মটা হলো জয়নুল আবেদিনের। ব্যাখ্যা হচ্ছে যে রমণী যুগল, সুখী প্রত্যাবর্তন, নারী বৃক্ষ, মা ও ছেলে, প্রতি আহ, জল ফেলি, এটা আসলে আমি ঠিক বলতে পারছি না, কোন একটা এটার একটা নাম আছে হয়তো, বা এটা একটু উল্টাই পাল্টাই গেছে, আমি ঠিক বুঝতে পারছি না। এটা চিত্রকর্ম সম্পর্কে আমার একটু অবগত নই বললেই চলে, যদি ক্যান্সেল করে দিচ্ছি। এই ধরনের চিত্রকর্ম গুরুত্বপূর্ণ নয়। পাকা হাতে আহ রমণী, রমণীর দৃষ্টি, ফুলদানি, উকি, গণহত্যার আগে, প্রসাধন, ঘুমটানা, মোরগ মুরগি, কন্যার মালা গাঁথা, স্নান শেষে, পাখির পাখিওয়ালা, সুসজ্জিতা, পাখি, বাউল, নবান্ন, গণহত্যার আগে, তিন কন্যা, নারীমুখ, ইমেজ, 1974।
দেখুন এখান থেকে ইমেজ 1974, নারী মুখ, তিন কন্যা, গণহত্যার আগে, নবান্ন, বাউল, তারপরে হচ্ছে আহ মোরগ মুরগি, গুল টানা, তারপর গণহত্যার আগে, গণহত্যার পরে, দুটোই, কুকি, তারপরে হচ্ছে সুখী প্রত্যাবর্তন বা নায়র, আহ, এইগুলো কিন্তু বেশি গুরুত্ব। ঠিক আছে, আর বাকিগুলো দেওয়া থাকবে কিন্তু সেটা বুঝে নিতে হবে। তিনকন্যা চিত্রকর কত সালে কোন মাধ্যমে করা হয়েছিল? এটি উত্তর হবে 1955 সালে জল রং করা হয়েছে। চিত্রে তিন পল্লীবধূ কলসিকাকে জল আনতে যায়, এটি কোন চিত্রের বর্ণনা? দেখুন এই ধরনের প্রশ্ন আসবে, একটা ব্যাখ্যা দিয়ে দিল। যদি আপনি চিত্রকর্মগুলো সরাসরি চোখে না দেখেন তাহলে কিন্তু আপনার পক্ষে উত্তর দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে, মনে থাকবে না। তিন কন্যা, তিন কন্যাটা কাজ ছিল? তিন কন্যাটা অবশ্যই হচ্ছে আহ কামরুল হাসানের চিত্রকর্ম ছিল তিন কন্যা। সেই তিন কন্যা দেখুন, তিনজন কন্যা হাতে কলসি নিয়ে যাচ্ছে, এই হচ্ছে। এরপরে চিত্রে তিনি পল্লী বধূ কলসিকাকে জল আনতে যায় এবং তিনজনের পরিধানে উজ্জ্বল তিন প্রাথমিক বর্ণের শাড়ি। প্রাথমিক বর্ণ মানে কি? লাল, নীল, আর হচ্ছে হলুদ। এই লাল, নীল, হলুদ, হলুদ হচ্ছে বেসিক কালার, প্রাইমারি কালার, যেটাকে আমরা মৌলিক রং বলে থাকি সেটা। এই তিনটা রঙের মাধ্যমে কিন্তু তিনি এই শাড়িগুলো রং করার চেষ্টা করছেন। পুরো কালো তুলির টানে এবং সংঘবদ্ধ রমণী দেহ সংঘবদ্ধ একসাথে রমণী দেহ এবং বর্ষার ভূমিতে নিসর্গের সৌন্দর্য লক্ষণীয়। নিসর্গ বলতে কি? প্রকৃতি, তাই না? পশ্চাৎ মানে নিচে, এখানে সুন্দর করে দেখুন যে প্রকৃতির ছবি সুন্দর করে আঁকা রয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে তিনজন রমণীর যে শাড়ি, এই শাড়ি তিনটে কি? এই শাড়ি তিনটি প্রাথমিক রং দিয়ে আঁকা হয়েছে। পিছনে হলদে সবুজ কলা পাতা, সামনে কচু পাতা, এবং এই উদ্ভিদ জগৎকে আঁকা হয়েছে কিউবিস্ট ধারায়। দেখুন কিউবিস্ট ধারা বলতে এখানে সাধারণত বিভিন্ন ইজম রয়েছে, আহ চিত্রের যে ধারা, সেই বিভিন্ন ধারার যে ছবি রয়েছে তার মধ্যে কিউবিস্ট ধারার মধ্যে এই চিত্রকর্মের ধরনটা পড়ে। বাংলাদেশ তথা বাংলাদেশ অর্থাৎ ভারতীয় শিল্পীরা একটা সময় আহ বিশেষ করে অবনীন্দ্রনাথ ঠাকুর, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, তারপর বাংলাদেশের জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান, হাশিম খান, আমরা যারাই ছবি আঁকি না কেন, অর্থাৎ প্রাচ্যের যত শিল্পবৃন্দ ছবি আঁকেন না কেন, অধিকাংশ স্টাইল কিন্তু একসময় ফলো করা হতো পাশ্চাত্যের স্টাইল। তারা যেভাবে আঁকতো, সেই সময়কার চিত্রশিল্পীরা যেভাবে আঁকতেন, তারা তো 15 শতকের চিত্রশিল্পী ছিলেন। লিওনার্দো দা ভিঞ্চি, তারপরে হচ্ছে আহ, এসে sorry, হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, রেমব্রান্ড, পাবলো পিকাসো, হ্যাঁ, সবাই কিন্তু সাধারণত যে ধারায় ছবি আঁকতেন এগুলোকে অনুকরণ করা হতো একটা সময়। কিন্তু পরবর্তীতে বাংলার সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি কেন্দ্র করে তখন এইগুলোর পরিবর্তন ঘটে। জয়নুলের গুণ টানা ছবিটির মতোই এখানে দুজন মাঝি গুণ টানছে। আর কোন শিল্পী এটি কোন শিল্পী চিত্রকর্ম? এটি কোন শিল্পীর চিত্রকর্ম? উত্তর হবে কামরুল হাসান। দেখুন এরকম করে বিভিন্ন চিত্রকর্মের ব্যাখ্যা দেওয়া রয়েছে নিচের দিকে, আপনারা দেখবেন এটা একটা ছবি, এটা নায়ক চিত্রকর্ম। তারপরে হচ্ছে ছবি একটা আছে, দেশ আজ বিশ্ববিহার খপ্পরে চিত্রকর্ম। এগুলো একের পর এক ব্যাখ্যা পড়লে এগুলো তো শেষ হয়ে গেছে, ব্যাখ্যা পড়লে আপনারা নিজেরা বুঝতে পারবেন, এগুলো এত পড়িয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই। তো গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু আমি অবশ্যই বলে দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, 19তম চারুকলা শিক্ষক নিবন্ধন বা 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হওয়ার আগে আপনাদের কোর্স ফি ধার্য করা হয়েছে। কোর্স ফি ধার্য করা হয়েছে হচ্ছে 2050 টাকা, এবং পরবর্তীতে অর্থাৎ সার্কুলারের পরে কিন্তু অবশ্যই কোর্স ফি হবে হলো 3500 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি নিশ্চয়ই আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো যারা এখনো ভর্তি হননি, চতুরাঙ্গের ক্লাসগুলো দেখেননি, যাদের আজকে সামনে ক্লাসটি গিয়েছে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন 0177705288 এবং হোয়াটসঅ্যাপ করুন 019707
3514। আচ্ছা, ওই নাম্বারটা আপনাদেরকে না দেই, আপনারা শুধুমাত্র ফোন করবেন 07777 5 আর যদি হোয়াটসঅ্যাপ একবার করতেই চান আমি নাম্বার লিখে দিই 01777 005288। এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। এইভাবে ফোন দিলে হয়তো বা যখন আমার স্কুল টাইম থাকবে তখন আমি নাও ধরতে পারি। যদি আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখেন তাহলে যে কোনো সময় কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন 01070351497 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। ওকে, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং আজকের ক্লাসটা এখানে সমাপ্ত ঘোষণা করছি। সকলে খুব ভালো থাকবেন।